এই যে ক্রিকেটের আসলে যে ধসটা বা ক্রিকেট অনেক দর্শকরা আসলে আসা হতো, আবার অনেকে খুশি, কারণ এই জায়গাটা কিন্তু অনেক মানে ডিফিকাল্ট একটা জায়গা। কারণ যে ইস্যুতে আসলে ভারতে গিয়ে খেলতেছে না বাংলাদেশ, সেটা কিন্তু যৌক্তিক একটা ইস্যু, যেখানে নিরাপত্তার ইস্যু। সেই ইস্যুটা আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সরকার, বর্তমান যে সরকার বা ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, তারা কি আসলে সুন্দরভাবে হ্যান্ডেল করতে পেরেছে বা সুন্দরভাবে মানে এটা কি ব্যালেন্স করতে পেরেছে? কারণ আইসিসি থেকে যেভাবে তাদের মেলের উত্তরগুলো দেওয়া হয়েছিল, তারা বলছিল যে একটা ডোমেস্টিক লিগকে বাংলাদেশ ইস্যু করছে, বা যথাযথ বাংলাদেশের যে চাপ, বাংলাদেশের যে শঙ্কার জায়গাটা, সেই জায়গাটা তারা তাদের প্রতিনিধি ভারতে গিয়ে দেখছে সেরকম কোনো শঙ্কা নাই। এই যে আমরা কি আসলে আইসিসিকে বোঝাতে সক্ষম হয়েছি কিনা যে সেখানে আসলে কী প্রবলেমটা ছিল? কারণ কূটনৈতিক ব্যাপারগুলো প্রথম থেকে যখন আপনি না করে দিবেন, একদম ডিরেক্ট না করে দিবেন, তখন থেকে তো তাহলে আইসিসি থেকে আর কিছু বলার থাকে না। এই জায়গাটা আসলে আমাদের আসলে দুর্বলতাটা কোথায় ছিল আপনার মনে হয়? Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide, train anywhere, belong everywhere. আচ্ছা, বেশ বেশ সিরিয়াস টপিক। এই টপিকে কথা বললে অনেক সময় যাবে, বাট এখানে আমি বলবো যে এটা সম্পূর্ণ রকমের একটা মিসক্যালকুলেশন বলেন, ভুল ডিসিশন বলেন। এই ভুল ডিসিশনটা সবার আগে আমি বলবো সরকারের পক্ষ থেকে হয়েছে। সরকারের পক্ষ থেকে কীরকমভাবে? এনএসসি, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। কারণ বাংলাদেশের স্পোর্টসটা কন্ট্রোল করে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল, এনএসসি। তো এনএসসি চেয়ারম্যান ছিলেন হচ্ছে আসিফ নজরুল সাহেব। তো আপনার ধরেন যে ওয়ার্ল্ডে আইন বিভিন্ন রকমের আছে, কিন্তু এর মধ্যে স্পেশালাইজড একটা আইন হচ্ছে স্পোর্টসের আইন বা স্পোর্টস ল। এইটার সাথে আপনি অন্য কোনো আইন মিলাতে পারবেন না। এটার জন্য স্পেশালাইজড লয়ার আছে, স্পেশালাইজড কোর্ট আছে, ডিসিশনসগুলো ওরকমভাবে হয়। প্রথমত, স্পোর্টসের ক্ষেত্রে কখনো গভর্নমেন্টের ইনভলভ হওয়া উচিত না। হ্যাঁ, সরাসরি একেবারেই ইনভলভ হওয়া উচিত না, এবং সরাসরিও না, পিছনে থেকেও না। এটা বলে পিছন থেকে না, বাট নর্মালি গভর্নমেন্টের একটা প্রচ্ছন্ন ছায়া থেকে, বাট সরাসরি কখনো গভর্নমেন্টের ইনভলভ হওয়া উচিত না। কিন্তু বাংলাদেশে এই মোস্তাফিজ এবং ওয়ার্ল্ড কাপ ইস্যুতে গভর্নমেন্ট সবার আগে ইনভলভ হয়েছে, এবং এইখানেই সবচেয়ে বড় ভুলটা বাংলাদেশ করে ফেলছে। তার আগে আমি যদি আরও একটু পিছন থেকে আসি, আমি একটু নির্বাচন থেকেই আসি। আপনি যদি ইন জেনারেল যে কোনো স্পোর্টসের বড় বড় গভর্নিং, আইসিসি বলেন, ফিফা বলেন বা অলিম্পিক্স বলেন, যে কোনো জায়গায় আপনি দেখবেন সেইখানে সবসময় যে তাদের যে আইন বা তাদের যে সংবিধান, বাংলাদেশের যেরকম একটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান আছে, স্পোর্টসেরও প্রত্যেকটা বডির একটা ইন্ডিপেন্ডেন্ট সংবিধান থাকে, এবং এই সংবিধানে ক্লিয়ারলি লেখা থাকে যে গভর্নমেন্টের কোনো রকমের ইন্টারভেনশন থাকবে না, বা গভর্নমেন্টের কোনো রকমের ডিসিশনের ইনফ্লুয়েন্স থাকবে না। আপনি যদি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশন দেখেন, সেখানে দেখবেন যে 2 জন বোর্ড পরিচালক এনএসসি থেকে আসে, এবং এইটাই হচ্ছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় ইন্টারভেনশনের জায়গা। আজকে চাইলে আইসিসি এটার উপরই বেস করে আপনাকে ব্যান করতে পারে, কিন্তু আইসিসি ব্যান করে না, কারণ অ্যাজ এ অর্গানাইজেশন আইসিসি এত স্ট্রং না। তো যে জিনিসটা হলো যে ফারুক সাহেব এবং বুলবুল সাহেব দুইজনই কিন্তু গভর্নমেন্টের পরিচালক হয়ে স্ট্রেট বোর্ডে চলে আসলো। সো এখানে যে জিনিসটা হলো যে তারা কিন্তু গভর্নমেন্টের ইন্টারভেনশনেই কিন্তু তারা প্রেসিডেন্ট হলো। গভর্নমেন্টের কারণে কিন্তু আবার একজনকে বাদ দেওয়া হলো, আবার নেওয়া হলো। হ্যাঁ, বুলবুল ভাই, মানে ফারুক সাহেব আসলো, ফারুক সাহেবকে বাদ দিয়ে কিন্তু গভর্নমেন্টই মানে এক ধরনের। হ্যাঁ, কিন্তু আপনি যদি এর আগে দেখেন, তাহলে আমার জানার মতে এর আগে কিন্তু যখন আগের যে 2012 সাল থেকে বা 24 সাল পর্যন্ত এরকম সময় কিন্তু প্রেসিডেন্ট কখনো এনএসসির আন্ডারে ছিল না, সে ছিল হচ্ছে অন্যান্য ক্যাটাগরি থেকে এসেছিল। তো যাই হোক, এখন যে জিনিসটা হয়েছে, তাহলে গভর্নমেন্টের একটা ডাইরেক্ট ইনফ্লুয়েন্স কিন্তু তাহলে এখানে চলে আসলো। তো এখন এখানে আসার পরে যে জিনিসটা হয়েছে যে এই বোর্ড কিন্তু ওভাবে করে বললে পুরো গভর্নমেন্টের ইনফ্লুয়েন্সের উপরেই চলছে, আপনি কিন্তু এটা সিস্টেমেটিক্যালি এটা প্রুফ করতে পারবেন। অন দি আদার হ্যান্ড, আপনি যদি মুস্তাফিজের সময় আসেন, রিয়াকশন কিন্তু বিসিবির আগেও গভর্নমেন্ট এনএসসি থেকে আসলো। এটা কিন্তু উচিত একেবারেই হয়। আসিফ নজরুল নিজে একটা ফেসবুকে স্ট্যাটাস দিলেন, বা গভর্নমেন্ট থেকে যে কোনো একটা রিয়াকশন গভর্নমেন্ট থেকে আসছে। এখানে সবার আগে যেই জিনিসটা ডিল করতে হবে, যেটা আমি বলছিলাম যে স্পোর্টসের একটা আলাদা ল আছে, যেই কারণে আইসিসি বলেছে ডোমেস্টিক। আইপিএল ইজ এ ডোমেস্টিক কম্পিটিশন, এটা ইন্ডিয়ার কম্পিটিশন, এটা ওয়ার্ল্ডের কম্পিটিশন না। এখানে বেশ কিছু ইন্টারন্যাশনাল প্লেয়ার আছে, একটা ইন্টারন্যাশনাল ফ্লেভার আছে, বাট ইটস এ ডোমেস্টিক। আপনার বাংলাদেশের ফুটবল লিগ বা ইংলিশ প্রিমিয়ার লিগ যেরকম ডোমেস্টিক, সেরকম আইপিএল একটা ডোমেস্টিক কম্পিটিশন। এই ডোমেস্টিক কম্পিটিশনে কোন প্লেয়ার আসবে যাবে, কি নিয়ম হবে, এটা সম্পূর্ণ বিসিসিআই কন্ট্রোল করবে। এখানে আইসিসির কোনো হাত নেই। সো এখানে যদি আপনাকে কেউ যদি তারা বলে সিকিউরিটি কারণে এই প্লেয়ারটাকে বাদ দিবে, তারা বাদ দিতে পারে, কারণ তাদের ওই কম্পিটিশন রেগুলেশন বলেন, তাদের ওই ধারা থাকে,
ওই ধারার আন্ডারে তারা যে কোনো প্লেয়ারকে আনতেও পারবে, ব্যাদও দিতে পারবে। এবং যদি সেই ধারা নাও থাকে, একটা ফোর্স মেজর নামে একটা ধারা থাকে, যেই ধারায় যে কোনো সেখানে আছে যে তারা তাদের মতো করে প্লেয়ার তারা বাদ দিতে পারবে, এটা করতে পারবে। সো আপনার মোস্তাফিজকে যেটা বাদ দিয়েছিল, এটা সম্পূর্ণ লোকাল একটা ইস্যু, ডোমেস্টিক একটা ইস্যু। এইটার সাথে ওয়ার্ল্ড কাপের কিন্তু কোনো ইয়ে নাই, যোগসাজশ নাই। এটা হচ্ছে ডোমেস্টিক, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল। এখন আপনি মোস্তাফিজকে বাদ দেওয়ার কারণে আপনি রিয়াকশন দিলেন যে আপনি আইপিএল দেখাবেন না, সেটা আপনি করতে পারেন, সেটা আপনার ক্ষমতার বলে আছে, আপনি করতে পারেন, বাট সেটা করা উচিত না। কারণ একটা দর্শকের খেলা দেখবে কি দেখবেন, একটা দর্শক ডিসাইড করবে, এটা সরকার থেকে নাই আসা উচিত। কিন্তু এরপরে আপনি ডিসিশন নিলেন যে সিকিউরিটি ইস্যুতে আইসিসিতে যাবে না, আইসিসি ওয়ার্ল্ড কাপে খেলবে না। এখন আইসিসির ওয়ার্ল্ড কাপে খেলবে কি খেলবে না, এটা আপনার সাথে আইসিসির যোগাযোগ হতে হবে। এখানে বিসিসিআইয়েরও কোনো রকমের ইনফ্লুয়েন্স থাকবে না, ইন্ডিয়ান গভর্নমেন্টেরও এখানে কোনো প্রকার ইনফ্লুয়েন্স থাকবে না। সো যখন আপনাকে আইসিসি বলছে যে হ্যাঁ সিকিউরিটি ইস্যুস আছে, বা ধরেন ওরা বলছে থ্রেট নাই, আমরা ওভাবে করে ম্যানেজ করব, সেক্ষেত্রে তো আপনাকে আইসিসির উপরে ভরসা করতে হবে, বিকজ দিস ইজ ম্যানেজড বাই আইসিসি। যদি আপনার সিকিউরিটি নিয়ে কোনো প্রকার ইস্যু থাকে, আপনি একটা টিম পাঠান, সিকিউরিটি অ্যাসেসমেন্ট হোক, সিকিউরিটি রিপোর্ট হোক, আপনি আইসিসি রিপোর্ট পাইলেন, আপনি আপনার টিম পাঠান। একটু যদি অ্যাড করি শাক ভাই, আমাদের কিন্তু যখন আমরা বাইলেটারাল সিরিজগুলো খেলি, আসলে প্রত্যেকটা দেশ থেকে কিন্তু আমাদের এখানে একটা সিকিউরিটি টিম আসে। আমাদের থেকে কি গেছে আইসা দেখে যায়, আমাদের থেকে যায় না, আমাদের থেকে কিন্তু আমাদের যে মানে বিসিবি থেকে যায় না। জানুয়ারির ফার্স্ট উইকে যখন মুস্তাফিজকে বাদ দিল সিকিউরিটি ইস্যুতে, যখন আপনি বললেন যে আপনি টুর্নামেন্ট, আপনি ওয়ার্ল্ড কাপ খেলবেন না, আপনি কোনো টিম পাঠাইছেন ইন্ডিয়ায় সিকিউরিটি অ্যাসেসমেন্ট, যে ওরা কি সিকিউরিটি প্রোভাইড করবে? আইসিসির ইমেল দেখে আপনি ডিসিশন নিচ্ছেন, কিন্তু আপনি আপনার কোনো ইন্ডিপেন্ডেন্ট কোনো সিকিউরিটি প্রোটোকল পাঠিয়েছেন যেখানে কিনা দেখেছে যে কোন মাঠে খেলা হবে, তারা কী পরিমাণ সিকিউরিটি দিবে, এগুলো কিন্তু দেখেনি। অস্ট্রেলিয়া থেকে যখন টিম আসে, তারা 1 মাস আগে টিম চলে আসে, এসে সিকিউরিটি প্রোটোকল দেখে চলে যায়, রিপোর্ট দেয়, সেটার উপরে বেস করে দল আসে। আপনাকে যদি কূটনীতিকভাবে এখানে জিততে হয়, আপনাকে তো ওখানে টিম পাঠাইতে হবে, টিম পাঠায় বলতে হবে দিস ইজ এই আমরা ইন্সপেকশন করেছি, এই ইন্সপেকশনের কারণে আমাদের কাছে মনে হচ্ছে যে এই রিপোর্ট ওকে না, এখন তোমার এগুলোর অবজারভেশন কি। তখন সেটা বিসিসিআই বা আইসিসি সেই রেগুলার রিপোর্টের অ্যান্সার দিত। কিন্তু আইসিসি তো, আমরা তো সেই লাইনেই যাইনি, আমরা তো কাউকে পাঠাইনি, আমরা আগেই বলছি আমরা যাব না। সো এরপরে যে জিনিসটা হলো যে একে একে এরপরে ফলো থ্রু সমস্যা হওয়া শুরু করলো। কিন্তু আইসিসি জুমে মেলে কথা বলেছে, এবং প্রতিনিধিও আসছে, কিন্তু আইসিসি প্রতিনিধিও আসছে, দ্যাট ওয়াজ পার্ট অফ দ্য নেগোসিয়েশন, আপনাকে নিয়ে যাওয়ার জন্য। এরপরে যে জিনিসটা ঘটছে, ওইখানে বাংলাদেশের একেবারে সম্ভাবনা শেষ হয়ে গেছে, সেটা হচ্ছে একটা ভোটাভুটি হয়েছে। এটা মানে বিসিবি এখনও পর্যন্ত বুঝতেছে না কেন ভোটাভুটি হয়েছে, কারণ আইসিসি আপনার থেকে 3-4 কদম আগে চিন্তা করতেছে, আপনি এখন ওইখানে বসে আছেন। ভোটাভুটি হয়েছে, তার কারণটা হচ্ছে আজকে যদি ভোটাভুটি করে বাংলাদেশকে বাদ না দিত, কালকে বাংলাদেশ কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস নামে একটা আদালত আছে, সেখানে গিয়ে যদি আপিল করতো, তাহলে তখন বাংলাদেশের পক্ষে রায় যেত। এই ভোটাভুটি করে যখন দেখা গেছে যে মেজরিটি ভোটার বলতেছে না বাংলাদেশকে খেলতে হবে, সিকিউরিটি কোনো ইস্যু নাই, আজকে আপনি যদি পৃথিবীর যেই কোর্টে যান স্পোর্টসের, আপনি সেখানে হারবেন, কারণ ভোটাভুটিতে আপনি হেরে গেছেন। এই যে কূটনীতিক ব্যাপারগুলো, এই জিনিসগুলো বিসিবি এখনও বুঝে না। আপনাকে ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল ডিফারেন্সটা বুঝতে হবে, সারাক্ষণ রাগারাগি বা ইমোশনালভাবে ডিসিশন নিলে হবে না। আইসিসি কিন্তু নিজের জায়গাটা খুব সুন্দর করে সেভ করে রাখছে, আপনি এখন বসে বসে আমাদের কান্নাকাটি করা ছাড়া কোনো উপায় নেই। ভোটাভুটির আগ পর্যন্ত সে নেগোসিয়েশন করার জন্য লোক পাঠাইছে, ইমেল করছে, কারণ তার আগ পর্যন্ত তাদের হাতে আর কোনো উপায় ছিল না, আপনাকে বোঝানোর চেষ্টা করছে। এবং এই প্রত্যেকটা জিনিসের রেকর্ড আইসিসির কাছে আছে, যেগুলো কিনা ওরা পরে ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করতে পারবে আপনার এগেনস্টে। আপনি প্রত্যেকটা জায়গায় শুধু রাগারাগি করলেন, কিন্তু আসল জায়গায় আপনি কোনো লোক পাঠাইলেন না সিকিউরিটি অ্যাসেসমেন্ট। আপনি যদি আজকে আপনার সাইড থেকে সিকিউরিটি অ্যাসেসমেন্টের লোক পাঠাইতেন, তাদের একটা রিপোর্ট থাকতো, একটা এভিডেন্স থাকতো যে আমরা গেছি, আমরা গিয়ে এখানে আমরা সিকিউরিটি আমরা ঠিক পাইনি, আপনি সেটা নিয়ে আপিল করতে পারতেন, আপনি আইসিসির সাথে রাগারাগি করতে পারতেন যে এই দেখো আমাদের অ্যাসেসমেন্ট, আপনি লোকও পাঠান নাই, আইসিসির কথাও মানেন নাই, ভোটাভুটিতেও হারছেন, আপনার কোনো রাস্তাই খালি নাই। আর তারা বলছে আমরা বিসিবির আসলে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান, যিনি আম্পায়ার্স না মিডিয়া কমিটির চেয়ারম্যান আমদাদ হোসেন বলছেন যে আসলে সরকার থেকে গেছে। এই যে আপনি একটু আগে বলছিলেন যে আসলে কারা হ্যান্ডেল করতে হবে, কারা হ্যান্ডেল করছে, এখানে বিসিবি হ্যান্ডেল করতে হবে, এখানে সরকার কেন আসবে? এইটা আপনার সাথে আইসিসির ব্যাপার, ধরেন আমার আর আপনার ব্যাপার। হ্যাঁ, আমার ক্যামেরাম্যান ভাই এসে যদি আমাকে বলে যে শো করবেন না, আমি আর আপনি শো করতেছি, কথা বলতেছি, এখানে তো তৃতীয় পক্ষের কোনো কথা বলার সুযোগ নেই। আমি ক্রিকেট খেলি, আমি আইসিসির আন্ডারে ক্রিকেট খেলি, গভর্নমেন্ট আমার একটা
এন্টিটি যে কিনা আমাকে খেলার জন্য হেল্প করে। বাট আমি যাব কি যাব না, ফার্স্টে আমাদের দুজনের ডায়লগ হবে। আমাদের দুজনের ডায়লগে যদি আমরা ব্যর্থ হই, সেক্ষেত্রে তখন গভর্নমেন্টের সাথে আমরা আলোচনা করতে পারি, তখন দুই গভর্নমেন্ট কথা বলতে পারে। কিন্তু আপনি কথা বলার আগে গভর্নমেন্ট কেন মাঝখানে ঢুকবে? এটাই বলে গভর্নমেন্ট ইন্টারভেনশন। এই কারণেই স্পোর্টিংয়ের যে কোনো ইনস্টিটিউশনে দেখবেন বলে যে গভর্নমেন্ট ইন্টারভেনশন নাই। এই কারণে ফিফার ক্ষেত্রে বা ফুটবলের ক্ষেত্রে কেউ করতে পারে না। গভর্নমেন্টের ইন্টারভেনশন আসলে সঙ্গে সঙ্গে, আজকে আপনি ক্রিকেট খেলছেন, ক্রিকেট খেলে ওয়ার্ল্ডের মাত্র 20টা দেশ টেস্ট ওয়ানডে মিলে খেলে। এখন আইসিসি ওরকম স্ট্রং কোনো অর্গানাইজেশন না যে বড় বড় কঠিন সিদ্ধান্ত নেবে। আজকে সেম জিনিস যদি বিএফএফের সাথে হতো, পরের দিন বিএফএফ ব্যান খেয়ে যেত ফিফার কাছ থেকে, কারণ তোমার গভর্নমেন্ট কথা বলার কে, এটা তুমি বলবা। এর আগে আমরা দেখেছিলাম ভারতও কিন্তু আর 2008 সালে বাংলাদেশ ফিফা থেকে ব্যান হয়েছিল। তার কারণ হচ্ছে গভর্নমেন্ট এসে বিএফএফ এর কমিটি ভেঙে নিজেরা কমিটি দিছিল, পরের দিনই ফিফা ওটাকে বাংলাদেশকে ব্যান করে দিছিল, যেটার কারণে পরবর্তী দিকে বাংলাদেশের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল অ্যাক্ট বদলাইতে হয়েছে। এগুলার ইতিহাস অনেক দূর পর্যন্ত স্পোর্টসে, মানুষ হয়তো ওভাবে করে এখনও দেখে না, জানে না। বাট এখানে সবচেয়ে বড় ভুলটা হয়েছে যে আইসিসি আর বাংলাদেশের এই ওয়ার্ল্ড কাপ খেলার ব্যাপারে গভর্নমেন্টের কোনো প্রকার ইন্টারভেনশন করা উচিত ছিল না। গভর্নমেন্টের উচিত ছিল বিসিবিকে বলা, তোমরা সিকিউরিটি টিম পাঠাও, একটা ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট দাও, রিপোর্ট আমরা পড়ি, তারপর আমরা যদি সন্তুষ্ট থাকি তাহলে আমরা তোমাদেরকে জিও দিব, যেটা এখানে গভর্নমেন্ট অর্ডার এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় দিতে হয়। তো আপনি ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টের আগেই, অ্যাসেসমেন্টের আগে আপনি ডিসিশন নিয়ে নিলেন যে আমি খেলতে যাব না। সো আইসিসি কী করলো, ধাপে ধাপে প্রথমে আপনাকে সিকিউরিটি রিপোর্ট পাঠালো, এরপর আপনাকে নেগোশিয়েট করার জন্য মিটিং করলো, এরপর আপনাকে প্রতিনিধি পাঠাইলো যাতে আপনি তাও মেনে নেন, তাও আপনি মানলেন না। এরপরে ভোটাভুটিতে গেল, কারণ তার মেম্বার অ্যাসোসিয়েশনে ভোটাভুটি পাকিস্তান ভোট দিয়েছে, আসলে দুইটা ভোট, একটা নিজেদের ভোট, একটা পাকিস্তান। হ্যাঁ, পাকিস্তান ভোট দিয়েছে, কিন্তু দিন শেষে পাকিস্তান ওয়ার্ল্ড কাপ খেলবে, এটা আমার বিশ্বাস। পাকিস্তান ওয়ার্ল্ড কাপ খেলবে, কারণ দিন শেষে এই পুরো সিচুয়েশনে যদি কূটনীতিকভাবে দেখেন, পাকিস্তান লাস্ট পর্যন্ত ওয়ার্ল্ড কাপ খেলে তাদের যে দরকারটা সে ওই নেগোসিয়েশনটা করবে। বাংলাদেশের উচিত ছিল বাংলাদেশের এই সিকিউরিটির ইস্যু দেখিয়ে বেশ কিছু জিনিস নিয়ে নেগোশিয়েট করা। সুযোগ ছিল যে আপনি আমাকে হায়েস্ট লেভেল অফ সিকিউরিটি দিবেন, আমার ভিসা এতদিন আগে দিতে হবে, আমার সাংবাদিক এতজনকে দিতে হবে। এই নেগোসিয়েশনগুলো ইজিলি করতে পারতো বাংলাদেশ, বলতে পারতো যে ঠিক আছে আমরা শ্রীলঙ্কা খেলবো না, আমরা ইন্ডিয়া খেলবো, কিন্তু অন্য শহরে নাও, আমাদের এতজন সাংবাদিককে এত টাকা এতদিনের মধ্যে আমাদেরকে ভিসা দিতে হবে, আমরা কভার করবো, আমাদের প্লেয়ারদেরকে এতদিন আগে এই জায়গায় ক্যাম্প দিতে হবে। আপনি তো শুরু থেকে আপনার মেন্টালিটি স্পোর্টিং না, শুরু থেকে আপনি খেলতে চাচ্ছেন না। আপনার প্রথম স্টেপ কেন আপনার হবে যে আপনি খেলবেন না? আপনার প্রথম স্টেপ থাকবে আমি খেলবো, কিন্তু তুমি আমাকে কী কী সুযোগ সুবিধা দিবা, কারণ তোমার দেশের সিকিউরিটি ইস্যু ঠিক নাই। তখন আপনি নেগোসিয়েশনের টেবিলে বসবেন। আপনি শুরুতেই বলে দিলেন যে আমি খেলবো না, কারণ তোমার দেশে কোনো সাপোর্টিং ডকুমেন্ট নাই, কিছু নাই। সো এই যে ভোটাভুটির মাধ্যমে কি হলো, আপনি মেজরিটি 80% ভোট আপনার এগেনস্টে চলে গেল। এখন যে জিনিসটা হলো যে এখন আপনি একেবারে নিরুপায়, পৃথিবীর কোনো কোর্টে গেলে আপনি আর আপনার পক্ষে জাজমেন্টটা পাবেন না। ঠিক এই জায়গাটা আসলে এই যে দেখেন বিশ্বকাপ ইস্যুতে যখন বাংলাদেশ খেলছে না, তখন কিন্তু সাকিব ইস্যু চলে আসছে হঠাৎ করে। এর আগে আমরা দেখছেন ফারুক আহমেদ যখন বোর্ড সভাপতি ছিলেন, তিনি বলেছিলেন যে আসলে এখানে যখন সরকার থেকে বলা, ওকে যখন নেগোসিয়েশন করা হয়েছে, তখন সাকিব কিন্তু দুবাইতে চলে আসছে। এরপর কিন্তু সরকার থেকে বলা হয়েছে যে এটা সিকিউরিটি গভর্নমেন্ট ইন্টারভেনশন। তো এই যে আসলে এই সাকিব কার্ডটা খেলা, এটাও কি আসলে বিসিবির একটা যে এটা জাস্ট ফর দ্য টাইমিং, যেটা ক্রিকেটের মানুষের, মানে আপনি ওয়ার্ল্ড কাপের মতন আগে, মানে আমার শুধু এখনও মনে আছে যখন 97 সালে আমরা আইসিসি যে এসিসি চ্যাম্পিয়ন হয়েছে, আমরা যে ওয়ার্ল্ড কাপে গেলাম, তখন ওয়ার্ল্ড কাপে খেলাই বাংলাদেশের কাছে একটা বিশাল বড় ব্যাপার ছিল, স্বপ্নের মতন ছিল। আকরাম খানের 68 রানের ইনিংস, বা খালেদ মাসুদ পাইটলারের লাস্ট ওভারের প্রথম বলে 6, ইভেন ওয়ার্ল্ড কাপে স্কটল্যান্ডকে হারানো, মানে ওয়ার্ল্ড কাপে যে আমরা খেলতে পারছি এক ম্যাচ, যেটা আমাদের কাছে বিশাল বড় ব্যাপার ছিল। আর এখন আপনি ওয়ার্ল্ড কাপে খেলবেন না, এত বড় একটা ডিসিশন ঠুস করে নিয়ে নিলেন। এটার ইম্প্যাক্ট যে কত বড় হবে, এটা যত দিন যাবে ততদিন মানুষ বুঝতে শুরু করবে। একটা শেষ প্রশ্ন করি, অনুষ্ঠান অনেকক্ষণ কথা বলেছি, যে বাংলাদেশ দলকে আসলে ভারতে সিকিউরিটি ইস্যুতে দেওয়া হয়নি, কারণ ভারতে আমাদের বাংলাদেশের জন্য থ্রেট ছিল, শুধু ক্রিকেটার না, জার্নালিস্ট, ফ্যান, সব কিছু বিবেচনা করে বিসিবি বা বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এই সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে এই যে বাংলাদেশের দিল্লিতে এখন শুটিং ফেডারেশন থেকে যাচ্ছে, সেটার কিন্তু দিয়েছে, কিন্তু এনএসসি কিন্তু সেটা ছাড়পত্র, মানে জিও দিয়েছে অলরেডি। তাহলে এইখানে কি সিকিউরিটি থ্রেটটা নাই? তাহলে আমরা কি এখন যদি আমরা যদি আপনি যে বলছিলেন যে আমরা মামলা করব বা বিভিন্ন জায়গায় যাব, আমরা তো এখানেই হেরে যাব।
যে আপনার ক্রিকেট টিম পাঠালেন না, কিন্তু শুটিং টিম তো ঠিকই পাঠালেন। হ্যাঁ, আপনার যদি সিকিউরিটি থ্রেট থাকে তাহলে যে কোনো একজন মানুষের জন্য থাকবে, যদি না থাকে কারোর জন্যই থাকবে না। তো আপনি একজনের জন্য থাকবে, আরেকজনের থাকবে, তাহলে সিলেক্টিভ সিকিউরিটি তো হতে পারে না, তাই না? শুধু ক্রিকেটের জন্য সিকিউরিটি থ্রেট, শুটিংয়ের জন্য সিকিউরিটি থ্রেট না, এটা তো হতে পারে না। থাকলে সবার জন্য সিকিউরিটি থ্রেট, বাংলাদেশের যে কোনো মানুষের জন্য সিকিউরিটি থ্রেট, অথবা কারোর জন্য সিকিউরিটি থ্রেট না। সো ওইখানে যে জিনিসটা, যে আপনি যদি নেগোশিয়েট করতে পারতেন বা আপনি যদি লোকেশন চেঞ্জ করতে পারতেন, খেলতেন আপনি ইন্ডিয়ার মধ্যে, নেগোশিয়েট করে বেটার ফ্যাসিলিটিস নিতেন, খেলাটাকে যাতে আরও ভালোভাবে সবাই সাংবাদিকরা কভার করতে পারে, সেগুলো নেগোশিয়েট করতেন। সেগুলো না করে আপনি ওই জিনিসটা করলেন, তখন শুটিং তো ঠিকই খেলতে যাচ্ছে, তাহলে তো কোনো সমস্যা হচ্ছে না। তো একই অর্গানাইজেশন থেকে আমরা দুই রকমের ডিসিশন দেখেছি, তো তার কারণ তো বুঝতেই হবে যে আপনার স্পোর্টিং মেন্টালিটিটাই ছিল না। এটা আমাদের কূটনৈতিকভাবে আমরা আসলে দিন শেষে আপনি ক্রিকেটের বডি ক্রিকেট খেলবে, এটাই তো স্বাভাবিক। কত রকমের সমস্যা থাকে, সব কিছু সমস্যা শেষ করে ক্রিকেটটা খেলার মেন্টালিটিতে থাকতে হবে। প্রবলেম অনেক থাকবে, কিন্তু মেন্টালিটিটা তো ঠিক রাখতে হবে। কিন্তু মেন্টালিটি আমাদের শুরু থেকেই খারাপ ছিল। এই সব মিলে মনে হয় না যে এই সরকার, সামনে তো নির্বাচিত একজন সরকার আসবে, তাদের জন্য অনেক চাপ রেখে যাচ্ছে আসলে? তা তো অবশ্যই, বেশ বেশ অনেক চাপ। আপনার বিসিবির ইলেকশন বলেন, সেটার একটা চাপ। তারপর ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল যে অ্যাক্ট আছে, সেটার মধ্যে যত রকমের ভুলভ্রান্তি আছে, সেটার একটা চাপ। প্লাস এসে আবার পারফর্মও করতে হবে, সেটারও একটা চাপ। চারিদিকে অনেক রকমের চাপ। তো আশা করি হ্যাঁ, যদি সঠিক জায়গায় সঠিক লোক বসে, তাহলে চাপ 2 মিনিটে সলভ করা যায়। এখন ওটা দেখার বিষয়ে কে আসবে।